আমরা 1 জুলাই থেকে পুরোদমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে এই আন্দোলনটা শুরু করি। যে আন্দোলনটা শুধু কোটা সংস্কারের দাবিতে না, বরং সমাজের যে বৈষম্য এটার সাথে এটাকে রিলেট করতে হবে। ফলে 1 জুলাই থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয় এবং আন্দোলনে দেখা গেছে আমরা ছাত্রশক্তির একটা গ্রুপ ছিলাম, তারপর সেন্ট্রাল লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি থেকে যারা আন্দোলনে আসলো তাদের গ্রুপ ছিল। এরকম করে আমাদের 20-30-40 জনের একটা সংগঠন, একটা প্যানেল তৈরি হইলো। তো 14 তারিখ শেখ হাসিনা এসে দেখা গেল খুবই উস্কানিমূলক একটা বক্তব্য দিল। তো 15 তারিখ সকালে প্রোগ্রাম দেওয়া হইলো। তো ওই প্রোগ্রামে দেখা গেল মেয়েদের উপরে ব্যাপক হামলা হইল। 16 জুলাই আমরা পরে সারা দেশে শুনতে পাই যে আরও সারা দেশে মোট 6 জন মারা গেছে, চিটাগাঙে ওয়াসিম সহ আমরা মোট 6 জনের মৃত্যুর খবর শুনতে পাই। ফলে এই আন্দোলন একটা অন্য পর্যায়ে চলে গেল, যে এটার কোটা সংস্কার দাবিতে থাকলো না। যখন এটা 6টা মানুষ জীবন দিয়ে দিচ্ছে, এটার কোটা সংস্কার না, এটা একটা রাজনৈতিক জায়গায় চলে গেছে এবং তার বিচারের দাবিটা এখানে প্রধান, তাদের হত্যার বিচারের দাবি প্রধান হয়ে উঠল। পরে ডিজিএফআই থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমরা তাদের সাথে বসতে বাধ্য হই, আমাদেরকে বসতে বলে, সবার সাথে বসতে বলে। আমি বলি না, সবার সাথে না, শুধু আমরা 3 জন বসবো। পরে আমি সার্জিস হাসান বসে, আর বাকিদেরকে আমি বলি তোমরা চলে যাও যার যার জায়গায়, আমি গিয়ে কর্মসূচি ঘোষণা করে দাও। আসিফ গিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে এবং তখন সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তা আমি একটা প্রেস রিলিজ লিখি যে আন্দোলন কমপ্লিট শাটডাউন আগামীকালও চলমান থাকবে। আন্দোলনটা ছিল আমাদের কোটা সংস্কারের, সেটার জন্য আবু সাইদ ওয়াসিম মারা গেছে। তারা মারা গেছে দেখে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নামছে, মাদ্রাসার ছেলেমেয়েরা নামছে। ফলে সার্বিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে আন্দোলন চলমান থাকতে হবে, কারফিউর মধ্যেও শাটডাউন চলমান থাকবে। আর সেনাবাহিনীকে প্রতি আহ্বান জানালাম তারা যাতে জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। এবং ডিজিএফআই ওরাও বুঝে গেছিল যে আন্দোলনকারীদের একটা অংশ বা কেউ কেউ হয়তো চাচ্ছে না, বা যারা অনেকেই চাচ্ছে আন্দোলন কন্টিনিউ করতে, এবং এদের মধ্যে আমি হচ্ছে প্রধান আর কি। তারা মারধর করতেছে, আমাকে গাড়িতে ঢুকাই, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়, আমার চোখে পট্টি বাঁধা হয়, মুখে মুখোশ পরানো হয়। আন্দোলন তো সবাই স্টপ করতে চাচ্ছে, আমি কেন চাচ্ছি না? আন্দোলনের সাথে বিএনপি জামাতের সংশ্লিষ্ট কার কাছের থেকে টাকা নিচ্ছি, এরকম নানান। আমার যেটা সত্য কথা, যেটা অ্যান্সার আমি জানি সেটা আমি বলতেছি, আর যেটা আমি জানি না সেটা আমি বলতে পারতেছি। এবং 23 জুলাই সরকার প্রজ্ঞাপন দেবে কোটা সংস্কার, আমরা যাতে আন্দোলন স্থগিত করি। তো 25 বা 26 জুলাই হাসপাতাল থেকে আমাদের 3 জনকে আবার উঠায় নিয়ে যায় ডিবি। তো এই ডিবি অফিসেই পরের 6 দিন আমরা থাকি, 26 থেকে 1 আগস্ট আমরা এখান থেকে মুক্তি। এবং হারুন ওরা এটা বুঝতেছিল যে আমি মিডিয়ার সামনে যে কথা চেঞ্জ করি বারবার, এই কারণে তারা ওইখানে বসায় স্টেটমেন্ট পড়ায়। স্টেটমেন্ট আমাদেরকে বলছে যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবে, এটা মিডিয়ায় যাবে না, কিন্তু পরে স্টেটমেন্ট তারা স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ায় দিয়ে দেয় না। আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তারা, যে ওখানে গিয়ে আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে বসায় দেবে। তো এইটা আমি কোনোভাবেই করবো না। আমি বের হয়ে আসার পরে 2রা আগস্ট 3রা আগস্ট আসলে বুঝতে পারলাম যে সারা বাংলাদেশে আমরা না থাকলেও এই আন্দোলন সফল হবে, চলমান থাকবে। 4ই আগস্টও বলছি, যদি আমরা আর বেঁচে নাও থাকি, এটা হয়তো আমাদের লাস্ট কল, লাস্ট ঘোষণা। ফলে আমাদের দাবি খুব পরিষ্কার, এই সরকার থাকা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। মানুষ আসলে ওই সময় সবাই একটা সামষ্টিক জায়গায়, ঐক্যের জায়গায় চলে আসছিল। 3রা আগস্ট মাঠে গিয়ে আমি বলি যে একটা অভ্যুত্থান পরিস্থিতি হয়ে গেছে, আমরা অভ্যুত্থানের মধ্যে চলে আসছি। 4ই আগস্ট প্রচুর মানুষ মারা যায়, শহীদ হয় প্রায় 100-র উপরে আমাদের সারা দেশে। তখন আসিফ রাতে ভিডিও বার্তা এটা ঘোষণা দেয় যে আপনারা 5ই আগস্ট সবাই ঢাকা শহরে জড়ো হন। পুরা শাহবাগ উত্তাল, জনজোয়ার। এবং বুঝতে পারতেছিলাম যে আজকের ঐতিহাসিক দিন, আজকে হয় বিজয় হবে, নয় ঢাকা শহর রক্তে ভেসে যাবে। গণভবন যাওয়াটা কিন্তু আমাদের কোনো অফিসিয়াল ঘোষণা ছিল না। গণভবন গেলে মানুষ এমনিই যাবে, কিন্তু গণভবন যাওয়া হবে, গণভবনের কথা আমরা বিভিন্ন বক্তব্যে বলতেছি। সবাই শাহবাগের সবাই বলতেছে গণভবন যাইতে হবে, গণভবনের দিকে যাইতে হবে, গণভবন। এই মিছিল যখন যাচ্ছে 1টা-2টার দিকেই, তখন আমরা খবর পাই যে শেখ হাসিনা পালাই গেছে, চলে গেছে দেশ থেকে। যখন একটু পরিস্থিতি স্টেবল হইলো, পরিকল্পনা শুরু করলাম। তো তখন হচ্ছে যে রাজনৈতিক দল গঠন করা লাগবে, এভাবে হচ্ছে না, ছাত্ররা সংগঠিত থাকতে পারবে না, এবং অন্য রাজনৈতিক দল আমাদের আসলে খুব বেশি সহায়তা করবে না। তো বাইরে থেকে তখন আমাকে যারা আন্দোলন,
তারা বললো যে আমি যাতে বের হয়ে আসি, বের হয়ে এসে দলের দায়িত্ব নিই। তো যেহেতু আমি সরকারে আসাটা ছিল ওদের কালেকটিভ ডিসিশন বা সবাই মিলে মনে হয়েছে, তখন বের হওয়াটাও সবাই যেহেতু বলে বের হইতে, আমি তো এখানে নিজের ইচ্ছায় আসি নাই, ফলে নিজের ইচ্ছায় থাকারও প্রশ্ন আসে না। আর আমার কাছে মনে হয়েছে আমি বাইরে থাকাটাই আমার জন্য ভালো। ওরা যখন বলছে তখন এই জন্য আমি বাইরে পদত্যাগ করে আমি চলে আসি এবং দলের আত্মপ্রকাশ হয়।